হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে রেনাল ফিজিওলজি। তো রেনাল ফিজিওলজির ফার্স্ট যে আইটেম আছে সেটাতে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে ফাংশন অফ কিডনি, নেফ্রনের টাইপস, পার্টস অ্যান্ড ফাংশন এবং রেনাল সার্কুলেশনের প্রিকুলারিটিস উইথ ফাংশনাল ইম্পর্টেন্স। আচ্ছা, তো প্রথমে আসে হচ্ছে আমাদের যে রেনাল সিস্টেম মূলত এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে পড়ে। তো এই রেনাল সিস্টেমের মধ্যে আমাদের কয়েকটা অর্গান আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ পেয়ার অফ কিডনি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিডনি। দেন হচ্ছে কিডনিতে আমাদের মেইনলি ইউরিন ফর্মেশন হয় এবং সেই ইউরিনটা ইউরেটার অর্থাৎ দুইটা ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে যায়। তাহলে এটা হচ্ছে ইউরেটার অ্যান্ড দিস ওয়ান ইউরিনারি ব্লাডার এবং এই ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা আলটিমেটলি ইউরেথ্রার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়, ঠিক আছে। ইউরেথ্রার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। তার মধ্যে পুরো রেনাল সিস্টেমের মধ্যে মোটামুটি আমাদের এই অর্গানগুলো আছে। তো আমাদের যে রেনাল সিস্টেমের মেইন যে কাজ বা মেইন যে ফাংশন সেটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। এছাড়াও আমাদের রেনাল সিস্টেমের আরও কিছু ফাংশন আছে। তো প্রথমে আমরা রেনাল সিস্টেমের ফাংশনগুলো বা কিডনির ফাংশনগুলো একটু জেনে নিই। তাহলে ফাংশন অফ কিডনি, তাহলে প্রথমে আসি এক্সক্রিটরি ফাংশন। তো এক্সক্রিটরি ফাংশনের ক্ষেত্রে আমাদের যে কিডনি, এই কিডনিটা মূলত আমাদের ওয়াস্ট প্রোডাক্টগুলা এক্সক্রিট করে। তাহলে এক্সক্রিট ওয়াস্ট প্রোডাক্ট। তো ওয়াস্ট প্রোডাক্ট কি কি আছে? প্রথমে আসি যে আমাদের মেইন যে ওয়াস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়াটা কিভাবে প্রডিউস হয় আমরা বায়োকেমিস্ট্রির মেটাবলিজম অধ্যায়ে পড়ে আসছি যে ইউরিয়াটা মেইনলি অ্যামিনো অ্যাসিড থেকে প্রডিউস হয়। অর্থাৎ আমরা যে প্রোটিনটা খাই, তো এই প্রোটিনটা আলটিমেটলি ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং দেন সেই অ্যামিনো অ্যাসিড থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ইউরিয়া বাদেও আরও কিছু এক্সক্রিটরি ওয়াস্ট প্রোডাক্ট আছে, যেমন ইউরিক অ্যাসিড আছে। দেন হচ্ছে অন্যতম একটা ওয়াস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। তো এই ক্রিয়েটিনিনটা মূলত আসে হচ্ছে আমাদের মাসেলের মেটাবলিজম থেকে। তাহলে আমাদের দেহে যে মাসেল আছে, এই মাসেলগুলোর মধ্যে যে মেটাবলিজম হয়, সেই মাসেল থেকে প্রথমে ক্রিয়েটিন তৈরি হয়, সেই ক্রিয়েটিন থেকে দেন ক্রিয়েটিনিন তৈরি হয়। তাহলে মাসেল থেকে ক্রিয়েটিন এবং ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন। তো এই ক্রিয়েটিনিনটা আমাদের যে কিডনির ফাংশন, এই কিডনির ফাংশন সম্পর্কে আমাদের ক্রিয়েটিনিন ব্লাডের সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা আমাদের কিডনির ফাংশন সম্পর্কে ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা সেরাম ক্রিয়েটিনিন দেখে বুঝতে পারি যে আমাদের কিডনিটা কতটুকু ভালো আছে বা খারাপ আছে, ঠিক আছে। এখন এখানে আমাদের দুইটা জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কিডনি যখন ফাংশন করা অফ করে দেয় বা কম ফাংশন করে তখন কি হবে? আমাদের ব্লাডে ইউরিয়া লেভেলটা বেড়ে যাবে অথবা ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাবে। তাহলে যখন কিডনিটা আমাদের কম ফাংশন করবে, কিডনি কম ফাংশন করলে আমাদের ব্লাডে ইউরিয়া লেভেল বাড়বে এবং ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল বাড়বে। তো এগুলো যখন বাড়ে ব্লাডে, তখন এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে অ্যাজোটেমিয়া। তাহলে অ্যাজোটেমিয়া মানে হচ্ছে যে কিডনি যখন ফাংশন করা বন্ধ করে দিয়েছে অথবা অফ করে দিয়েছে তখন, অথবা কিডনি কম ফাংশন করতেছে, তখন আমাদের ব্লাডে ইউরিয়া লেভেল বাড়বে অথবা ক্রিয়েটিনিন লেভেল বাড়বে, যেটাকে আমরা বলতেছি অ্যাজোটেমিয়া। এবং এই অ্যাজোটেমিয়ার সাথে যখন আমাদের শরীরে যে কোনো ধরনের সাইন সিমটম প্রডিউস হবে, অর্থাৎ অ্যাজোটেমিয়ার কারণে যখন কোনো ধরনের সমস্যা হবে বা সাইন সিমটম প্রকাশ পাবে, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ইউরেমিয়া। তাহলে কি বললাম?
ইউরেমিয়া। তাহলে অ্যাজোটেমিয়া মানে সহজ কথা ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়া, এবং এটার সাথে যখন সাইন সিমটম বাড়বে তখন আলটিমেটলি এটাকে আমরা বলবো ইউরেমিয়া। ওকে ওকে তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে এর পরের যে ফাংশন কিডনির, সেটা হচ্ছে রেগুলেটরি ফাংশন। তো রেগুলেটরি ফাংশনের মধ্যে আমাদের যে কিডনি এটা কি কি রেগুলেট করে এটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে কিডনি ওয়াটার অর্থাৎ ফ্লুইড রেগুলেট করে, দেন হচ্ছে ইলেকট্রোলাইট রেগুলেট করে, এবং অ্যাসিড বেস ব্যালেন্স এটা রেগুলেট করে, আর হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেট করে। ঠিক আছে, তাহলে আমরা যখন বেশি বেশি ওয়াটার খাই তখন কিডনি বেশি বেশি ওয়াটার এক্সক্রিট করে দেয়, আবার আমরা যখন কম ওয়াটার কনজিউম করি তখন কিডনি ওয়াটারগুলোকে স্টোর করে রাখে। ঠিক আছে, এখন আমাদের যে ইলেকট্রোলাইটগুলো আছে এই ইলেকট্রোলাইটগুলোর মধ্যে আছে সোডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম, দেন বাইকার্বনেট, ক্লোরাইড। তো এই ইলেকট্রোলাইটগুলোর যে নর্মাল রেঞ্জ সেটা কিন্তু আলটিমেটলি কিডনি মেনটেন করে। যেমন সোডিয়ামের নর্মাল রেঞ্জ কত আমরা জানি যে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়ামের ক্ষেত্রে 3.5 থেকে 5 এটার মতো। দেন হচ্ছে বাইকার্বনেটের কিছু রেঞ্জ আছে, সাপোজ 22 থেকে 29 এর মতো, এবং ক্লোরাইডের হচ্ছে 95 থেকে 107 এর মতো। তো এই যে নর্মাল রেঞ্জ, এই নর্মাল রেঞ্জে এই ইলেকট্রোলাইটগুলোকে রাখা হচ্ছে কিডনির কাজ। এরপর আসে হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রেও কিডনি একটা ভূমিকা রাখে, কারণ আমরা নর্মালি জানি যে আমাদের বডি একটা নিট অ্যাসিড প্রডিউসার। তো সেক্ষেত্রে আমাদের বডি ক্রমাগতই কিছু অ্যাসিড এক্সক্রিশনের মাধ্যমে আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স যেটা সেটা ঠিক রাখতেছে, এবং একই সাথে সে বাফার সিস্টেমকেও সচল রাখতেছে। ঠিক আছে, আর হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। কিডনির অন্যতম একটা মেইন কাজ হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। নর্মালি আমরা জানি যে যখন হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়, এটা আমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতেও পড়েছি, ব্লাড প্রেশার কমে গেলে যেটা হয় যে আমাদের রেনাল ব্লাড ফ্লো কমে যায়। রেনাল ব্লাড ফ্লো কমে গেলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়। তো এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা আলটিমেটলি রেনিন সিক্রেট করে, যেটা আবার অ্যানজিওটেনসিন নোজেনকে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট করে, অ্যানজিওটেনসিন ওয়ান অ্যানজিওটেনসিন টুতে পরিণত হয়, এবং যেটা আলটিমেটলি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে অ্যালডোস্টেরন ক্ষরণ করে আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। তাহলে এটা হচ্ছে আমাদের রেগুলেটরি ফাংশন। এরপর আসি যে কিডনির কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে। এন্ডোক্রাইন ফাংশন, তাহলে এন্ডোক্রাইন ফাংশনটা কীরকম, যে কিডনি কিছু হরমোন প্রডিউস করতে পারে। তো এটার মধ্যে অন্যতম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। তো এরিথ্রোপোয়েটিন হরমোনটা কি করে, এরিথ্রোপোয়েটিন হরমোনটা মূলত এরিথ্রোপোয়েসিসে হেল্প করে। তাহলে এরিথ্রোপোয়েসিসে হেল্প করবে। তো যখন আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন সেটাকে আমরা কি বলতাম, হাইপক্সিয়া, রাইট। তো টিস্যু লেভেলে মেইনলি অক্সিজেন কমে গেলে হাইপক্সিয়া বলে। তো হাইপক্সিয়া হলে যেটা হবে যে আমাদের কিডনি বেশি বেশি এরিথ্রোপোয়েটিন সিক্রেট করবে। তাহলে হাইপক্সিয়া এরিথ্রোপোয়েটিন সিক্রেট করার হচ্ছে একটা স্টিমুলেশন। তাহলে হাইপক্সিয়া কি করবে, স্টিমুলেট করবে সিক্রেশন অফ এরিথ্রোপোয়েটিন, এবং এই এরিথ্রোপোয়েটিন কি করবে, বোন ম্যারোকে স্টিমুলেট করবে, বোন ম্যারো আলটিমেটলি বেশি বেশি আরবিসি প্রোডাকশন করবে। ঠিক আছে, তাহলে আমাদের এরিথ্রোপোয়েটিনটা আলটিমেটলি আরবিসি প্রোডাকশনে ভূমিকা রাখতেছে। আচ্ছা, এছাড়াও কিডনি আরও কিছু হরমোন সিক্রেট করতে পারে, যেমন রেনিন সিক্রেট করতে পারে, যেটা আমরা বলছি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে মেইনলি রেনিন সিক্রেট হয়। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করে। ঠিক আছে, তো এগুলোর কাজ সম্পর্কে আমরা পরে জানবো। এরপরে কিডনির আরেকটা ফাংশন হচ্ছে যে এর কিছু মেটাবলিক ফাংশন আছে। তো মেটাবলিক ফাংশনগুলোর মধ্যে কি রকম,
সেটা হচ্ছে যে কিডনি যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় বা প্রলংড স্টারভেশনে বা প্রলংড ফাস্টিংয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়। তো কিডনি যেটা করে সেটা হচ্ছে যে সে অ্যামিনো অ্যাসিড এবং আদার যে প্রিকারসর আছে, অ্যামিনো অ্যাসিড এবং আদার প্রিকারসর থেকে গ্লুকোজ তৈরি করে। তো এই গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমরা সাধারণত বলতাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ কিডনি মূলত গ্লুকোনিওজেনেসিস করতেছে। তাহলে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে প্রলং স্টারভেশন অথবা ফাস্টিং এর সময় অ্যামিনো অ্যাসিড এবং আদার যে প্রিকারসর থেকে কিডনি গ্লুকোজ তৈরি করে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফাংশন আছে কিডনির, সেটা হচ্ছে যে ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে। নর্মালি আমরা জানি যে আমাদের যে ভিটামিন ডি, এটার প্রিকারসর হচ্ছে কোলেস্টেরল, যেটা আমাদের স্কিনের নিচে থাকে, এবং এই কোলেস্টেরলটা কোলে ক্যালসিফেরলে পরিণত হয়। তো এই কোলে ক্যালসিফেরলটা আবার 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করে। এই 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল আলফা 1 হাইড্রক্সিলেজ এনজাইমের মাধ্যমে আবার 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করে। তো এই যে আলফা 1 হাইড্রক্সিলেজ এনজাইম, এটা মূলত কিডনিতে থাকে। তো কিডনিতে থাকলে আলটিমেটলি কি করতেছে, বেশি বেশি 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরলকে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করতেছে, অর্থাৎ ভিটামিন ডি তৈরি করতেছে। তাহলে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল এটাকে 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরলে পরিণত করতেছে। যে এনজাইমটা সেটা হচ্ছে আলফা 1 হাইড্রক্সিলেজ। তো এই আলফা 1 হাইড্রক্সিলেজ মূলত কিডনিতে থাকে। ঠিক আছে, কিডনিতে থাকে। তো এই কিডনিটা আলটিমেটলি আলফা 1 হাইড্রক্সিলেজের মাধ্যমে বেশি বেশি 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করতেছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তো এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি এটা আলটিমেটলি কি করে, এটা আলটিমেটলি বোন মিনারেলাইজেশন করে এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশন জিআইটিতে বাড়িয়ে দেয়। তাহলে ইনক্রিজড ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন জিআইটি, আর একই সাথে সে বোনসে ক্যালসিয়াম জমা রাখে, অর্থাৎ বোন মিনারেলাইজেশন। বোন মিনারেলাইজেশন। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি অ্যাক্টিভেশনও কিডনির একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, এখন আসি যে একটা ক্লিনিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে যে যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তো স্বাভাবিকভাবেই তাদের কিডনির যে ফাংশন সেগুলো কমে যাবে। তো এই ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টগুলোর ক্ষেত্রে এরিথ্রোপয়েটিন লেভেলটাও কমে যায়, এরিথ্রোপয়েটিন সিক্রেশনটাও কমে যাবে। তো এরিথ্রোপয়েটিন সিক্রেশন যখন কমে যাবে, এবং আলটিমেটলি যেটা হবে যে এরিথ্রোপয়েটিন কি করে, এরিথ্রোপোয়েসিস করে, অর্থাৎ আরবিসি প্রোডাকশন বাড়ায়। তাহলে এরিথ্রোপয়েটিন সিক্রেশন কমে গেলে আলটিমেটলি আরবিসি প্রোডাকশন কম হবে, আলটিমেটলি পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে সিকেডির পেশেন্টের অ্যানিমিয়া হওয়ার কারণ কি, এটা হচ্ছে তার এরিথ্রোপয়েটিন লেভেলটা কমে যায় সিকেডি পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসি আমরা স্ট্রাকচার অফ কিডনি সম্পর্কে জানব। তাহলে আমাদের যে কিডনি, এই কিডনির মোটামুটি আমরা যদি দেখি তাহলে কিডনির মধ্যে মেইনলি দুইটা পার্টস। একটা পার্ট হচ্ছে এরকম, অর্থাৎ বাইরের দিকে যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কর্টেক্স। আর আরেকটা পার্ট হচ্ছে ভিতরের দিকে, যেটা হচ্ছে মেডুলা। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মেডুলা, আর দিস ওয়ান হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, তাহলে কিডনিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, কর্টেক্স আর হচ্ছে মেডুলা।
তাহলে আমাদের মেডুলাটা হচ্ছে এইটা আর কর্টেক্সটা হচ্ছে এইটা। এখন মেডুলাতে আমরা বেশ কয়েকটা ত্রিকোণাকৃতির কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলোকে সাধারণত আমরা বলবো হচ্ছে পিরামিড। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি পিরামিড। তো এরকম মেডুলাতে 8 থেকে 10টা পিরামিড থাকে। তো এই পিরামিডের মধ্যে দেখো যে এইটা হচ্ছে পিরামিডের বেস, এটা হচ্ছে পিরামিডের বেস আর এটা হচ্ছে অ্যাপেক্স। তো এই বেসটা কোন দিকে আছে? বেসটা আছে হচ্ছে আমাদের কর্টেক্সের দিকে ডিরেক্টেড। তাহলে বেস ডিরেক্টেড টু কর্টেক্স। আর আমাদের যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সটাকে আমরা বলবো হচ্ছে প্যাপিলা। তাহলে অ্যাপেক্সকে কি বলবো? প্যাপিলা বলবো। এবং এই প্যাপিলাটা আলটিমেটলি রেনাল পেলভিসের দিকে, এটা হচ্ছে আমাদের পেলভিস। ঠিক আছে, তাহলে প্যাপিলাটা ডিরেক্টেড টু রেনাল পেলভিস, রেনাল পেলভিস। এখন এইখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে এখানে এই যে এই জিনিস, এই যে এইগুলাকে আমরা বলবো হচ্ছে ক্যালিক্স। এগুলোকে আমরা কি বলবো? ক্যালিক্স। তো এই ক্যালিক্সগুলোর মধ্যে মেজর ক্যালিক্স আছে। মেজর ক্যালিক্স হচ্ছে এইটা, আর এই মেজর ক্যালিক্সটা দুইটা জিনিস দিয়ে তৈরি, দুইটা মাইনর ক্যালিক্স দিয়ে তৈরি। তাহলে এটার মধ্যে আছে হচ্ছে মেজর ক্যালিক্স আর হচ্ছে মাইনর ক্যালিক্স। মেজর ক্যালিক্স অনেকগুলো, মাইনর ক্যালিক্স দিয়ে তৈরি। ঠিক আছে, আর আমাদের যে কর্টেক্স, এই কর্টেক্সটা কিন্তু আলটিমেটলি মেডুলার ভিতরে কিছুটা ঢুকে গিয়েছে। এই যে এটা হচ্ছে কর্টেক্সটা কিছুটা মেডুলার ভিতরে ঢুকে গিয়েছে। তো যেই কর্টেক্সের যে অংশটুকু মেডুলার ভিতরে প্রবেশ করছে, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে মেইনলি রেনাল কলাম। তাহলে কি বললাম? রেনাল কলাম। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিডনির স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো আছে। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে পেলভিস, এবং যেই অংশ দিয়ে আমাদের রেনাল ভেইন এবং রেনাল আর্টারি, এগুলা আলটিমেটলি রেনাল আর্টারি ভিতরে প্রবেশ করতেছে এবং রেনাল ভেইন বের হচ্ছে, প্লাস হচ্ছে ইউরেটার বের হচ্ছে। এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে হাইলাম। কি বলবো? হাইলাম। ওকে, তাহলে মোটামুটি আমাদের কিডনির ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো আছে। এখন আসি যে কিডনির মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তো আমরা নর্মালি জানি যে একটা কিডনির ফাংশনাল যে ইউনিট, ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। তাহলে ফাংশনাল ইউনিট কি? একটা কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। তো নর্মালি প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন করে নেফ্রন আছে, অর্থাৎ প্রায় 10 লক্ষের মতো নেফ্রন আছে। তার মানে দুইটা কিডনি মিলে মোটামুটি 20 লক্ষ, এবং 20 থেকে প্রায় 25 লক্ষ বা 24 লক্ষের মতো নিউরন থাকে, নেফ্রন থাকে, সরি। তো এখন আমরা যদি নেফ্রনটা দেখি, তো এই নেফ্রনের মধ্যে মেইনলি আমাদের দুইটা পার্টস আছে। নেফ্রনের মধ্যে কয়টা পার্টস? দুইটা পার্টস। একটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল, আর হচ্ছে আরেকটা হচ্ছে রেনাল টিউবিউলস। তাহলে রেনাল কর্পাসেলস আর হচ্ছে রেনাল টিউবিউলস। তো রেনাল কর্পাসেলের মধ্যে মেইনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস আর হচ্ছে বোম্যান্স ক্যাপসুল দিয়ে রেনাল কর্পাসল তৈরি হয়। আর রেনাল টিউবুলসের মধ্যে মেইনলি আছে হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, দেন হচ্ছে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভোলেটেড টিউবুল, সেগুলো আমরা আলোচনা করতেছি। তাহলে রেনাল টিউবুলের মধ্যে আছে হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভোলেটেড টিউবুল, দেন হচ্ছে কালেক্টিং টিউবুল, এবং এই অনেকগুলো কালেক্টিং টিউবুল মিলে কালেক্টিং ডাক্ট তৈরি হচ্ছে, যেগুলো আমরা পরবর্তীতে চিত্রে দেখব। আচ্ছা, এখন আসি যে আমাদের যে রেনাল কর্পাসেলের ভিতরে যে গ্লোমেরুলাসটা আছে, তো এই গ্লোমেরুলাসটা আলটিমেটলি অরিজিনেট করছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো নর্মালি আমরা জানি যে আমাদের কিডনিতে সাপ্লাই দেয় হচ্ছে রেনাল আর্টারি। তো এইটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি। তাহলে এটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি।
তো রেনাল আর্টারিটা কিডনির ভিতরে গিয়ে কয়েকটা ব্রাঞ্চ দিবে। তো এই ব্রাঞ্চগুলোকে সাধারণত আমরা বলবো হচ্ছে সেগমেন্টাল আর্টারি। তাহলে এটা সাপোজ সেগমেন্টাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি। তাহলে এইটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি, দেন রেনাল আর্টারিটা বিভক্ত হয়ে সেগমেন্টাল আর্টারিতে পরিণত হলো, এবং এই সেগমেন্টাল আর্টারি, এটা একটা সেগমেন্টাল আর্টারি। তাহলে এই সেগমেন্টাল আর্টারিগুলো এখন কি করবে, আরো ব্রাঞ্চ দিবে। তো সেগমেন্টাল আর্টারিগুলো দেখো ব্রাঞ্চ দিয়ে আলটিমেটলি এই আর্টারিগুলো তৈরি করছে। তাহলে এই যে এই আর্টারিগুলা, এই আর্টারিগুলাকে আমরা বলবো হচ্ছে দুইটা লোবের মাঝখানে, এটা একটা লোব এবং এটা একটা লোব। তাহলে দুইটা লোবের মাঝখানে, এই কারণে এই আর্টারিগুলাকে আমরা বলবো হচ্ছে ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারি। তাহলে সেগমেন্টাল আর্টারি ইন্টারলোবার আর্টারিতে পরিণত হলো। এখন আসি যে এই ইন্টারলোবার আর্টারি আলটিমেটলি সামনে গিয়ে আরো ব্রাঞ্চ দিবে। তাহলে এই যে এই ব্রাঞ্চগুলোকে আমরা বলবো হচ্ছে, এই ব্রাঞ্চগুলোকে আমরা বলবো হচ্ছে আর্কুয়েট আর্টারি, আর্কুয়েট আর্টারি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা রেনাল আর্টারি দেখলাম যে রেনাল আর্টারি আলটিমেটলি, রেনাল আর্টারি আলটিমেটলি প্রথমে বিভক্ত হয়ে সেগমেন্টাল আর্টারিতে পরিণত হলো। দেন হচ্ছে সেগমেন্টাল আর্টারিটা আলটিমেটলি আমাদের ইন্টারলোবার আর্টারিতে পরিণত হলো, এবং ইন্টারলোবার আর্টারিটা আলটিমেটলি আর্কুয়েট আর্টারিতে পরিণত হলো। এখন এই আর্কুয়েট আর্টারি থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, এই যে এই ব্রাঞ্চগুলো। তাহলে এই ব্রাঞ্চগুলোকে আমরা বলবো হচ্ছে, এই ব্রাঞ্চগুলোকে আমরা কি বলবো, এই ব্রাঞ্চগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি, ইন্টারলোবিউলার আর্টারি। এখন এই ইন্টারলোবিউলার আর্টারিগুলো থেকে আলটিমেটলি এফারেন্ট আর্টারি তৈরি হবে। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারি। তাহলে আমি যদি একটু অন্য রং দিয়ে দেখাই, তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারি, এইগুলো হচ্ছে এফারেন্ট আর্টারি। তাহলে এই যে কালোগুলা, এগুলো হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারি, এফারেন্ট আর্টারি। এখন এই এফারেন্ট আর্টারিটা আলটিমেটলি কি করবে, ক্যাপিলারিতে বিভক্ত হবে, টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারিতে বিভক্ত হবে। তাহলে টাফট অফ গ্লোমেরুলার, গ্লোমেরুলার ক্যাপিলারিতে বিভক্ত হয়ে গ্লোমেরুলাস ফর্মেশন করবে। তাহলে গ্লোমেরুলাস ফর্মেশন করবে। ঠিক আছে, এখন এই গ্লোমেরুলাস ফর্মেশন করার পরে এফারেন্ট আর্টারিটা প্রথমে গ্লোমেরুলাস ফর্মেশন করলো, দেন এটা ইফারেন্ট আর্টারি হিসেবে বের হবে। তাহলে কি হিসেবে বের হবে, ইফারেন্ট আর্টারি হিসেবে বের হবে। এখন এই ইফারেন্ট আর্টারিগুলো আলটিমেটলি কি করবে, আবার ক্যাপিলারিতে বিভক্ত হবে, এবং এই ক্যাপিলারিগুলো মূলত, এই ক্যাপিলারিগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি, অর্থাৎ আমাদের যে রেনাল টিউবুল আছে, এই রেনাল টিউবুলকে কিন্তু ঘিরে রাখবে হচ্ছে এই পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে এগুলো যদি আমরা ছবির মাধ্যমে দেখি, একদম প্রথমে এই চিত্রটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি, দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেগমেন্টাল আর্টারি, এইটা হচ্ছে আমাদের ইন্টারলোবার আর্টারি, এইটা হচ্ছে আমাদের আর্কুয়েট আর্টারি। দেন আর্কুয়েট আর্টারি থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে, এই ব্রাঞ্চগুলো হচ্ছে আমাদের, এই ব্রাঞ্চগুলো হচ্ছে ইন্টারলোবার আর্টারি। ঠিক আছে, ইন্টারলোবুলার আর্টারি এগুলা, এই যে এইগুলো হচ্ছে ইন্টারলোবুলার আর্টারি, ইন্টারলোবুলার আর্টারি, ইন্টারলোবুলার আর্টারি। আর এই ইন্টারলোবুলার আর্টারি থেকে যে ছোট ব্রাঞ্চগুলো বের হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারি। ঠিক আছে, তাহলে এই এফারেন্ট আর্টারিগুলো থেকে আলটিমেটলি আমাদের ক্যাপিলারি ফর্মেশন হয়ে আলটিমেটলি গ্লোমেরুলাস ফর্মেশন করবে, দেন ইফারেন্ট আর্টারি হবে, এবং ইফারেন্ট আর্টারি থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি হবে। এখন এই পেরিটিউবুলার ক্যাপিলারিটা আলটিমেটলি কি করবে, পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে আলটিমেটলি আমাদের ইন্টারলোবিউলার ভেইন হবে, ইন্টারলোবুলার ভেইন থেকে আর্কুয়েট ভেইন হবে, আর্কুয়েট ভেইন হবে, আর্কুয়েট ভেইন থেকে আলটিমেটলি আমাদের ইন্টারলোবার ভেইন হবে, ইন্টারলোবার ভেইন, ইন্টারলোবার ভেইন, এবং ইন্টারলোবার ভেইন থেকে আলটিমেটলি আমাদের সেগমেন্টাল ভেইন, সেগমেন্টাল ভেইন,
দেন হচ্ছে রেনাল ভেইন, রেনাল ভেইন। তাহলে আলটিমেটলি আগের মতোই জাস্ট ভেইনগুলো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে আলটিমেটলি আমাদের যে কিডনি, এই কিডনিতে ব্লাড সাপ্লাইটা মেইনটেইন হয়। তাহলে এখন আসি যে আমাদের যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের গঠনগতভাবে গ্লোমেরুলাসটা কীরকম। তো এইখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের ইন্টারলোবিউলার আর্টারি, আর এইটা হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারি, এফারেন্ট আর্টারি। আর এই এফারেন্ট আর্টারিটা আলটিমেটলি গ্লোমেরুলাস ফর্মেশন করছে, এবং এই গ্লোমেরুলাসটা আলটিমেটলি গ্লোমেরুলাস হয়ে দেন হচ্ছে ইফারেন্ট আর্টারি হিসেবে বের হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এবং এই গ্লোমেরুলাসটা ইফারেন্ট আর্টারি হিসেবে বের হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারি, ইফারেন্ট আর্টারি। এবং এই ইফারেন্ট আর্টারিগুলো আবার ক্যাপিলারিতে বিভক্ত হয়ে পেরিটিবুলার ক্যাপিলারি ফর্মেশন করছে। এই যে এইগুলো হচ্ছে আমাদের পেরিটিবুলার ক্যাপিলারি। যেই পেরিটিবুলার ক্যাপিলারিগুলো আলটিমেটলি আমাদের যে রেনাল টিউবিউলস আছে, অর্থাৎ আমাদের প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, দেন হচ্ছে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, এগুলোকে কিন্তু সারাউন্ড করে রাখছে, ঠিক আছে। তাহলে সারাউন্ড করে রাখার ফলে আলটিমেটলি এগুলো পেরিটিবুলার ক্যাপিলারি ফর্মেশন করছে, এবং পেরিটিবুলার ক্যাপিলারি থেকে আলটিমেটলি ভেইন হয়ে একদম ভেনাস ড্রেনেজ হয়ে লিটপেনে চলে গেছে, ঠিক আছে। এখন আমাদের এই যে গ্লোমেরুলাসকে সারাউন্ড করে রাখছে যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তাহলে এইটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। তো বোম্যান্স ক্যাপসুলটা যদি আমরা দেখি একটু, তাহলে মোটামুটি এরকম যে সাপোজ এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তাহলে এই গ্লোমেরুলাসটা আলটিমেটলি ক্যাপিলারিতে বিভক্ত হইল, তারপরে ক্যাপিলারিতে বিভক্ত হওয়ার পরে আবার ইফারেন্ট আর্টারি হিসেবে বের হলো, আর এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই গ্লোমেরুলাসটা, এটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস আর এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। তাহলে বোম্যান্স ক্যাপসুল। এখন এই বোম্যান্স ক্যাপসুলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলাসের ঠিক নিচেই আছে হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন। এই যে এটা আমরা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল। এই এপিথেলিয়াল সেলটা মূলত হচ্ছে পোডোসাইট। এপিথেলিয়াল সেলগুলো কি? পোডোসাইট। অর্থাৎ বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরের যে সেলগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে পোডোসাইট। তো এইগুলো হচ্ছে আমাদের পোডোসাইট। আর বাইরের যে প্যারাইটাল সেল, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের বাইরের লেয়ার, এবং এটা হচ্ছে আলটিমেটলি প্যারাইটাল সেল, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে আমাদের যে নেফ্রন, এই নেফ্রনের মধ্যে আমরা পড়ছিলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর আরেকটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, রেনাল কর্পাসেলের, আর আরেকটা হচ্ছে রেনাল টিউবুলস। রেনাল টিউবুলসের মধ্যে আছে হচ্ছে কি কি? রেনাল টিউবুলসের মধ্যে আছে প্রথমে হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল। তাহলে এখানে যদি আমরা এই চিত্রে দেখি, তাহলে আমাদের এইটা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল। এই যে আমাদের এটা প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল। প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলের একটা প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল পার্ট এবং নিচে কিছুটা স্ট্রেট পার্ট হয়ে দেন এটা লুপ অফ হেনলি ফর্মেশন করছে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। তাহলে এইটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। তো লুপ অফ হেনলির দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট আর হচ্ছে ডিসেন্ডিং পার্ট। তাহলে একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট আর আরেকটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট। দেন লুপ অফ হেনলিটা আলটিমেটলি উপরে গিয়ে ডিস্টাল কনভোলেটেড টিউবুল ফর্মেশন করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভোলেটেড টিউবুল। এবং এই ডিস্টাল কনভোলেটেড টিউবুলের মধ্যে এই যে এটা ডিস্টাল কনভোলেটেড টিউবুল। তো এই ডিস্টাল কনভোলেটেড টিউবুল পরবর্তীতে কালেক্টিং টিউবুল ফর্মেশন করছে। এটা হচ্ছে আমাদের কালেক্টিং টিউবুল এবং বেশ কয়েকটা কালেক্টিং টিউবুল মিলে কালেক্টিং ডাক্ট ফর্মেশন করছে।
তাহলে এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি একটা নেফ্রনের এই পার্টগুলো আছে। তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি, তাহলে মোটামুটি আমাদের রেনাল কর্পাসেলের মধ্যে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে রেনাল গ্লোমেরুলাস আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এবং এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে আমাদের যে ভিতরের লেয়ার, এটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার, যেটাকে আমরা বলি পোডোসাইট, কারণ এখানে কিছু আলটিমেটলি যে সেলগুলো থাকে সেগুলো সাধারণত পোডোসাইট নামে পরিচিত। আর বাইরের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের প্যারাইটাল লেয়ার, এবং এখানেও এপিথেলিয়াল সেল থাকে। আর হচ্ছে দেন আমরা রেনাল টিউবুলসের মধ্যে কয়েকটা পার্ট পড়ছি। প্রথমে আছে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন হচ্ছে ডিস্টাল লুপ অফ হেনলি, সরি এটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি, যেটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। দেন হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তাহলে এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। দেন হচ্ছে কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, তাহলে এগুলো হচ্ছে আমাদের কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট। ওকে, এখন আসি যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে নেফ্রনের প্রকারভেদ। নেফ্রন মূলত দুই ধরনের, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে এদের যে গ্লোমেরুলাসটা, এই গ্লোমেরুলাসটা আলটিমেটলি কর্টেক্সে অবস্থিত, কর্টেক্সে থাকে। আর জাক্সটা মেডুলারি নেফ্রন নামের মধ্যে আছে, জাক্সটা মানে হচ্ছে নেয়ার আর মেডুলারি মানে মেডুলা, তার মানে এদের যে গ্লোমেরুলাস সেই গ্লোমেরুলাসটা মেডুলার কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলাস মেডুলার কাছে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে যদি আমরা দেখি তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের কর্টেক্স আর এইটা হচ্ছে আমাদের মেডুলা। তাহলে এটা হচ্ছে কর্টেক্স আর এটা হচ্ছে মেডুলা। তো এখানে একটা নেফ্রন দেখতে পাচ্ছি আর এখানে একটা নেফ্রন দেখতে পাচ্ছি। তো এই নেফ্রনের যে গ্লোমেরুলাসটা আলটিমেটলি কর্টেক্সে অবস্থিত, আর এখানকার যে গ্লোমেরুলাসটা, এই গ্লোমেরুলাসটা হচ্ছে মেডুলার কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, মেডুলার নিয়ারে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের কর্টিক্যাল নেফ্রন আর এটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। তো সাধারণত যেটা হয় যে আমাদের যে কিডনি, সেই কিডনির বেশিরভাগ নেফ্রনই হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, এবং এটা মোটামুটি 80% থেকে 90%-এর মতো। আর জাক্সটা মেডুলারি নেফ্রন, এই জাক্সটা মেডুলারি নেফ্রন হচ্ছে মোটামুটি 10%-এর মতো। ঠিক আছে, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে। যাই হোক, এখন কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটা মেডুলারি নেফ্রনের মধ্যে কি কি পার্থক্য আছে, এটা কিন্তু আমরা প্রথমটা বলে ফেললাম যে কর্টিক্যাল নেফ্রন হচ্ছে কর্টেক্সে অবস্থিত গ্লোমেরুলাসটা, আর জাক্সটা মেডুলারি নেফ্রনের যে গ্লোমেরুলাসটা সেটা কিন্তু আলটিমেটলি কোথায় অবস্থিত, মেডুলার কাছাকাছি অবস্থিত। তাহলে আমরা যদি একটা পার্থক্য হিসেবে লিখি, তাহলে সাপোজ এটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন আর এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। তাহলে কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে গ্লোমেরুলাসটা আলটিমেটলি কর্টেক্সে অবস্থিত আর এটার ক্ষেত্রে মেডুলার নিয়ারে অবস্থিত, মেডুলা এর নিয়ারে অবস্থিত। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্টিক্যাল নেফ্রনের যে লুপ অফ হেনলি, এই লুপ অফ হেনলিটা আলটিমেটলি ছোট। তাহলে লুপ অফ হেনলি হচ্ছে শর্ট। কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে লুপ অফ হেনলি শর্ট, বাট জাক্সটা মেডুলারি নেফ্রনের ক্ষেত্রে লুপ অফ হেনলি অনেক বড়। এই যে পুরোটাই হচ্ছে লুপ অফ হেনলি। তাহলে জাক্সটা মেডুলারি নেফ্রনের ক্ষেত্রে লুপ অফ হেনলি হচ্ছে লং। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কর্টিক্যাল নেফ্রন বেশি অবস্থিত, অর্থাৎ প্রায় 90% নেফ্রনই হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, এবং জাক্সটা মেডুলারি নেফ্রন মোটামুটি 10%-এর মতো। এখন আসি যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে অ্যাফারেন্ট আর্টারিওল
ব্লোমেন্স ক্যাপসুলের ভিতরে ঢুকে গ্লোমেরুলাস ফর্মেশন করে এবং ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়। ইফারেন্ট আর্টারিওল কি করে? পেরিটিউলার ক্যাপিলারি ফর্মেশন করে। তো এই কোর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে পেরিটিউলার ক্যাপিলারি ফর্মেশন করে এবং এদেরকে আমরা সাধারণত পেরিটিউলার ক্যাপিলারি বলবো। তাহলে নর্মালি এই যে এটা হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারিওল। তো ইফারেন্ট আর্টারিওল এরকমভাবে কোর্টিক্যাল পেরিটিউলার ক্যাপিলারি ফর্মেশন করবে, ঠিক আছে। বাট জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে জাক্সটামেডুলারি নেফ্রনের যে ইফারেন্ট আর্টারিওল সেটা আলটিমেটলি এরকমভাবে ফর্মেশন করবে হচ্ছে ভাসা রেক্টা। তো এই ভাসা রেক্টাগুলা সাধারণত কোর্টিক্যাল নেফ্রনের পেরিটিউলার ক্যাপিলারির মতো অতটা কনভোলেটেড হয় না, এটা কিছুটা সোজা হয়। তো সোজা হওয়ার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ভাসা রেক্টা মানে হচ্ছে সোজা। তাহলে এই ইফারেন্ট আর্টেরিওলটার যে পেরিটিউলার ক্যাপিলারি সেটাকে আমরা বলবো হচ্ছে ভাসা রেক্টা। তাহলে এটা হচ্ছে ভাসা রেক্টা আর এটা হচ্ছে কোর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে কি থাকবে? পেরিটিউলার ক্যাপিলারি। ওকে, তাহলে মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা যদি আরেকবার বলি সেটা হচ্ছে যে আমাদের যে কিডনির মধ্যে দুই ধরনের নেফ্রন থাকে, একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন আর হচ্ছে কোর্টিক্যাল নেফ্রন। এটার মধ্যে কোর্টিক্যাল নেফ্রনটা হচ্ছে বেশি পরিমাণে থাকে, জাক্সটামেডুলারি নেফ্রন হচ্ছে কম পরিমাণে থাকে। এবং কোর্টিক্যাল নেফ্রনের যে গ্লোমেরুলাস সেটা কর্টেক্সে আর জাক্সটামেডুলারির ক্ষেত্রে আলটিমেটলি মেডুলার নেয়ারে। এবং এটার ক্ষেত্রে পেরিটিউলার ক্যাপিলারি থাকে কোর্টিক্যালে আর জাক্সটামেডুলারি থাকবে হচ্ছে ভাসা রেক্টা, ঠিক আছে। তো এই ভাসা রেক্টার একটা ইম্পর্টেন্স আছে, এরা মূলত ইউরিনকে কনসেন্ট্রেট হতে সাহায্য করে। এটার মেকানিজম আমরা পরবর্তী যে আইটেমগুলো আছে সেগুলোতে আশা করি জানবো। আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা হচ্ছে আমাদের স্পেশালাইজড একটা স্ট্রাকচার যেটা কিডনিতে অবস্থিত। তো এটা মূলত 3 ধরনের সেল দিয়ে তৈরি। তো এই চিত্রটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারিওল আর এটা হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারিওল। এখন এই ইফারেন্ট আর্টারিওলের যে স্মুথ মাসেল আছে, তো সেই স্মুথ মাসেলের কিছু স্পেশালাইজড সেল আছে। তো এই সেলগুলোকে আমরা বলি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। দেন আসি যে এইটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভোলেটেড টিউবুল। তো এই ডিস্টাল কনভোলেটেড টিউবুলের ভিতরেও কিছু স্পেশালাইজড সেল আছে যেগুলো হচ্ছে মূলত অ্যাফারেন্ট আর্টারিওল আর ইফারেন্ট আর্টারিওলের মাঝখানে যে ডিস্টাল কনভোলেটেড টিউবুলের যে অংশটা আছে এখানে কিছু স্পেশালাইজড সেল আছে, এই যে এই সেলগুলা। তো এই সেলগুলাকে আমরা বলি হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল। আর এইখানে আমরা সবুজ কিছু সেল পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের ভিতরে অবস্থিত মেসেনজিয়াল সেল আর এটা হচ্ছে গ্লোমেরুলাসের বাহিরে অবস্থিত। তো এটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেনজিয়াল সেল। তাহলে আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস মূলত 3 ধরনের সেল দিয়ে তৈরি। একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল, একটা হচ্ছে আমাদের জাক্সটাগ্লোমেরুলার সেল আর হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেনজিয়াল সেল। ওকে, তাহলে আমরা যদি লিখি একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল, তারপর হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল, আমি একটু সংক্ষেপে লিখলাম, আর আরেকটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেনজিয়াল সেল। তো এই 3টা জিনিস মিলে আলটিমেটলি আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা তৈরি হয়। এখন আসি যে আমাদের এই যে গ্লোমেরুলাসের ভিতরে যে মেসেনজিয়াল সেলটা আছে, তো এই মেসেনজিয়াল সেলের কাজ কি? তো গ্লোমেরুলাসের ভিতরে যে মেসেনজিয়াল সেলগুলো থাকে সেই মেসেনজিয়াল সেলগুলো মূলত কন্ট্রাক্টাইল সেল, অর্থাৎ এরা কন্ট্রাক্ট করতে পারে। তাহলে এদের কন্ট্রাকশন হওয়ার মাধ্যমে আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কন্ট্রোল হবে, ঠিক আছে। তাহলে কন্ট্রাকশনের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেশন।
এখন আসি যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের কাজ কি। তো প্রথমে আসি হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেল। তো এই ম্যাকুলার ডেন্সা সেলটা মূলত কি করে, সাপোজ কারোর বডিতে যখন সোডিয়ামের পরিমাণ কম, অর্থাৎ প্লাজমাতে যদি সোডিয়াম কম থাকে, তাহলে এই কম সোডিয়াম প্লাজমাতে যে সোডিয়াম কম এটা সেন্স করতে পারে হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেল। তাহলে ম্যাকুলার ডেন্সা সেল যখন প্লাজমাতে সোডিয়াম কম দেখে সেন্স করবে, তখন যেটা হবে যে এটা আলটিমেটলি জাক্সটা গ্লোমেরুলার সেলটাকে স্টিমুলেট করবে। জাক্সটা গ্লোমেরুলার সেলটাকে স্টিমুলেট করলে জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে মেইনলি রেনিন সিক্রেট হবে। তাহলে রেনিন সিক্রেট হবে এবং একই সাথে আলটিমেটলি আরও কিছু প্রোডাক্ট তৈরি হতে পারে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনও তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে রেনিন, এই রেনিনটা কি করে, এই রেনিনটা মূলত আমাদের লিভারে তৈরি হওয়া অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে। তাহলে অ্যানজিওটেনসিনোজেনটা তৈরি হয় হচ্ছে আমাদের লিভারে, এবং এটা হচ্ছে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট হলো রেনিনের মাধ্যমে। এরপরে অ্যানজিওটেনসিন 1টা কি করবে, অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হবে। তো এই অ্যানজিওটেনসিন 1টা অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হয় হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে, যেটা মূলত আসে হচ্ছে লাংস থেকে। তাহলে লাংস থেকে রিলিজ হয় হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এবং এটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 করে। এবং এই অ্যানজিওটেনসিন 2টা মূলত একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে এটা কি করবে, ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে ভ্যাসোকনস্ট্রিক্টর মানে সে আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে বাড়াই দিবে। তারপরে সে অ্যালডোস্টেরন রিলিজ করে। অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন মেইনলি সোডিয়াম অ্যাবজর্পশন করবে, এবং সোডিয়াম আলটিমেটলি প্লাজমাতে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং একই সাথে সে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বাড়ায়। তাহলে সিম্প্যাথেটিক অ্যাকশনটাকে বাড়াই দিবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের মেইন কাহিনী। তাহলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের মেইন কাজ হচ্ছে সে সোডিয়াম যখন কমে যায় তখন সে রেনিন সিক্রেট করে, এবং একই সাথে সে প্রোস্টাগ্ল্যান্ডিনও সিক্রেট করে। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ মেইনলি সে জিএফআরটাকে কন্ট্রোল করে, এবং অনেক সময় ভ্যাসোডাইলেশন করে। মেইনলি কাকে ডাইলেশন করবে, অ্যাফারেন্ট আর্টেরিওলটাকে ভ্যাসোডাইলেশন করবে। তাহলে ভ্যাসোডাইলেশন অফ অ্যাফারেন্ট আর্টেরিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলে যখন ভ্যাসোডাইলেশন হবে তখন আলটিমেটলি বেশি বেশি ব্লাড গ্লোমেরুলাসে প্রবেশ করবে, তার মানে জিএফআর বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব যে আমাদের যে কিডনির ব্লাড ফ্লো। তো কিডনিতে কিভাবে ব্লাড যায়, কোন কোন আর্টারির মাধ্যমে ব্লাড যায়, সেটা আমরা অলরেডি ডিসকাস করছি। এখন আমরা চলে আসি যে আমাদের যে রেনাল ব্লাড ফ্লো। তো এই রেনাল ব্লাড ফ্লোর কিছু পিকুইলারিটি আছে, তো সেই পিকুইলারিটিগুলো আমরা একটু জেনে নিব। তাহলে প্রথমে নর্মালি আমরা জানি যে আমাদের কার্ডিয়াক আউটপুট মোটামুটি 5 to 6 লিটার, ধরলাম যে আমরা 5 লিটার ধরি, 5 লিটার। তাহলে প্রতি মিনিটে হার্ট 5 লিটার ব্লাড পাম্প করে দেহের টিস্যুগুলোতে পারফিউশন করতেছে। তো এই 5 লিটার ব্লাডের মধ্যে মোটামুটি 22% ব্লাড, অর্থাৎ প্রায় 1100 মিলিলিটার ব্লাড প্রতি মিনিটে কিডনিতে যায়। তাহলে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে আওয়ার্টার মাধ্যমে, রেনাল আর্টারির মাধ্যমে আলটিমেটলি এখানে মোটামুটি 22% কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ প্রায় 100 মিলিলিটার ব্লাড আলটিমেটলি কোথায় যাচ্ছে, কিডনিতে যাচ্ছে। তাহলে অনেক বেশি পরিমাণে ব্লাড কিডনিতে যাচ্ছে, অর্থাৎ কিডনির যে রেনাল ব্লাড ফ্লোর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাই ব্লাড ফ্লো। এবং এই হাই ব্লাড ফ্লোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? হাই ব্লাড ফ্লোর ইম্পর্টেন্স হচ্ছে যে যত বেশি ব্লাড যাবে কিডনিতে তত বেশি আলটিমেটলি কি হবে, জিএফআর তৈরি হবে, অর্থাৎ আমাদের যে কিডনির মেইন ফাংশন এক্সক্রিশন বেশি হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার ওয়াস্ট প্রোডাক্ট মোর। ওকে, তাহলে আমাদের কিডনিতে হাই ব্লাড ফ্লো হওয়ার কারণ যাতে ব্লাডগুলো ফিল্ট্রেশন হয়, মোর ব্লাড ফিল্ট্রেশন হয়ে বেশি বেশি ওয়াস্ট প্রোডাক্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে
ব্লাড ফিল্ট্রেশন বেশি হবে এবং আলটিমেটলি মোর ওয়াস্ট প্রোডাক্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আসি যে আমাদের যে নেফ্রন, তো আমরা দেখেছি যে এই নেফ্রনের মধ্যে মেইনলি আমাদের দুই ধরনের ক্যাপিলারি আছে। এখানে একটা নেফ্রনের ছবি দেখতে পাচ্ছি। তাহলে কি কি ক্যাপিলারি? এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, আর এইগুলো হচ্ছে আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড আর হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। তো গ্লোমেরুলার ক্যাপিলারি বেডের কাজ হচ্ছে মেইনলি ফিল্ট্রেশন করা। কি করা? ফিল্ট্রেশন করা। এবং গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে প্রেশার সেটা মোটামুটি অনেক বেশি, প্রায় 60 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে হাই প্রেশার 60 মিলিমিটার মার্কারি, এটার কারণেই কিন্তু আলটিমেটলি ব্লাডটা ফিল্ট্রেশন হচ্ছে। বাট অন্যদিকে যদি আমরা পেরিটিউবুলার ক্যাপিলারির ক্ষেত্রে দেখি, তাহলে এখানে প্রেশারটা অনেক কম। এখানে মোটামুটি প্রেশারটা হচ্ছে 13 মিলিমিটার মার্কারি। তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারিতে 13 মিলিমিটার মার্কারি হওয়ার কারণে, প্রেশারটা কম হওয়ার কারণে এখানে কিন্তু ব্লাডটা আস্তে আস্তে যাবে এবং আলটিমেটলি এখানে যেটা হবে যে রিঅ্যাবজর্পশনে হেল্প করবে। ঠিক আছে, অর্থাৎ টিউবুলার রিঅ্যাবজর্পশনে হেল্প করবে লো প্রেশারের কারণে। ওকে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের কিডনির মধ্যে দুই ধরনের ক্যাপিলারি বেড আছে, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি আর আরেকটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারিতে প্রেশার বেশি, এ কারণে ব্লাডের ফিল্ট্রেশন হয়, আর পেরিটিউবুলার ক্যাপিলারিতে প্রেশার কম, এ কারণে কি হবে? টিউবুলার রিঅ্যাবজর্পশন হবে। অর্থাৎ আমাদের গ্লোমেরুলার যে ফিল্ট্রেট আছে সেই ফিল্ট্রেট থেকে কিছু ডিজায়ার্ড অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো আলটিমেটলি আবার ব্লাডে ফিরে যাবে। ওকে, আচ্ছা এরপরে আসি যে আমাদের যে কিডনি, এই কিডনির দুইটা পার্ট আমরা পড়ছি, একটা হচ্ছে কর্টেক্স আর আরেকটা হচ্ছে মেডুলা। তো মোস্ট অফ দ্য ব্লাড কর্টেক্সে সাপ্লাই হয়। মোস্ট অফ দ্য ব্লাড কোথায় সাপ্লাই হবে? কর্টেক্সে। অর্থাৎ ব্লাড ফ্লোটা হোমোজেনাস নয়, ব্লাড ফ্লো নট হোমোজেনাস। কারণ হোমোজেনাস মানে হচ্ছে সব জায়গায় সমানভাবে সাপ্লাই হবে, বাট এখানে কর্টেক্সে প্রায় 90% ব্লাডই আলটিমেটলি কর্টেক্সে যায়। তাহলে কর্টেক্সে 90% ব্লাড যায়, আর মেডুলাতে মোটামুটি 10%-এর মতো, অথবা এর থেকেও কম। 90-র উপরে কর্টেক্সে যাবে এবং মেডুলাতে খুব কম পরিমাণে ব্লাড যাবে। এখন এই যে কর্টেক্সে এত বেশি ব্লাড যায় কেন? কারণ আমরা নর্মালি জানি যে আমাদের বেশিরভাগ নেফ্রনই হচ্ছে কর্টেক্সে অবস্থিত, মেডুলাতে কোনো নেফ্রনের গ্লোমেরুলাস নাই। তাহলে বেশিরভাগ নেফ্রন কর্টেক্সে অবস্থিত হওয়ার কারণে মোস্ট অফ দ্য ব্লাড এখানে যাচ্ছে, এবং এই মোস্ট অফ দ্য ব্লাড যাওয়ার কারণে আলটিমেটলি ফিল্ট্রেশন হচ্ছে। তাহলে ব্লাডের ফিল্ট্রেশন হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সবগুলা বেশিরভাগ ব্লাডই হচ্ছে কর্টেক্সের মধ্যে যে গ্লোমেরুলাস আছে সেই গ্লোমেরুলাসের ভিতরে যাচ্ছে। আর মেডুলাতে মোটামুটি ধরে নেই যে আমরা 1 to 2%, এখানে মেইনলি 90% না 98%-এর মতো ব্লাড কর্টেক্সে যাচ্ছে, আর মেডুলাতে 1 থেকে 2% ব্লাড যায়। এবং এখানে লো ব্লাড ফ্লো, লো ব্লাড ফ্লো। তো লো ব্লাড ফ্লো মানে এখানে ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো কম হওয়ার কারণে আমাদের মেডুলাতে ব্লাড ফ্লো মেইনলি হয় হচ্ছে ভাসা রেক্টার মাধ্যমে, ভাসা রেক্টার মাধ্যমে। তো ব্লাড ফ্লো কম হওয়ার কারণে এই ভাসা রেক্টাতে ব্লাড ফ্লো কম, যার কারণে আলটিমেটলি কী হয় যে এখানে ওয়াশ আউট কম হয়, ব্লাডের যে ওয়াশ আউট সেটা কম হয়। এবং এই ওয়াশ আউট কম হওয়ার কারণে এখানে মেডুলাতে মেইনলি আমাদের একটা হাইপার অসমোলারিটি তৈরি হয়। তো এই হাইপার অসমোলারিটি তৈরি হওয়ার কারণে ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়। ঠিক আছে, তাহলে ভাসা রেক্টা থেকে হাইপার অসমোলারিটি স্টেট তৈরি হয় মেডুলাতে, এবং এইখান থেকে ইউরিন কনসেন্ট্রেশন হয়। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী যে আইটেমগুলো আছে সেগুলোতে আলোচনা করব। ওকে, এবং এই ভাসা রেক্টাতে মেইনলি আমাদের ব্লাড ফ্লো কম হওয়ার কারণেই কিন্তু একটা হাইপার অসমোলার স্টেট তৈরি হচ্ছে। আচ্ছা এরপর আসি যে আমাদের যে কিডনির ব্লাড ফ্লো, এটা কিন্তু কিডনি নিজেই রেগুলেট করতে পারে, অর্থাৎ অটো রেগুলেশন অফ
অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। নর্মালি আমাদের সিস্টেমিক ব্লাড প্রেশার কেমন হয়? নর্মালি আমরা জানি যে সিস্টেমিক বিপির ক্ষেত্রে সিস্টোলিক যে বিপি সেটা মোটামুটি 120 বা এর উপরে হতে পারে, এবং ডায়াস্টোলিক বিপি নর্মালি হচ্ছে 60 থেকে 90 নর্মাল। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপির মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। বাট আমাদের যে রেনাল ব্লাড ফ্লো এটা সবসময় মোটামুটি অটো রেগুলেশনের মাধ্যমে একটা কনস্ট্যান্ট স্টেটে থাকে। তো যার কারণে যেটা হয় যে এটার ইম্পর্টেন্স হচ্ছে যে অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লোর কারণে আমাদের জিএফআর এর পরিমাণটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে জিএফআরটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রেনাল ব্লাড ফ্লোর প্রিকুলারিটি। তাহলে আমরা যদি আরেকবার বলি তাহলে প্রথমে আসি হচ্ছে আমাদের যে কার্ডিয়াক আউটপুট সেটা মোটামুটি 22% কিডনিতে চলে যায় প্রতি মিনিটে, এবং এটার কারণে আলটিমেটলি আমাদের ব্লাড ফিল্ট্রেশন বেশি হয় এবং ওয়াশ প্রোডাক্ট মোর ক্লিয়ার হয়। দেন হচ্ছে আমাদের কিডনিতে দুই ধরনের ক্যাপিলারি বেড আছে, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি আর হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। তো গ্লোমেরুলার ক্যাপিলারিতে মেইনলি আমাদের প্রেশার বেশি এবং এই কারণে ফিল্ট্রেশন হয়, আর পেরিটিউবুলার ক্যাপিলারিতে প্রেশার কম হওয়ার কারণে টিউবুলার রিঅ্যাবজর্পশন হয়। দেন আমরা হচ্ছে পড়লাম যে আমাদের ব্লাড ফ্লোটা হোমোজেনাস নয় কিডনিতে। কর্টেক্সে 98%-এর মতো ব্লাড ফ্লো এবং মেডুলাতে 1 থেকে 2%। তো কর্টেক্সে এই 98% অর্থাৎ অনেক বেশি ব্লাড ফ্লো হওয়ার কারণে ফিল্ট্রেশন হচ্ছে কর্টেক্সে, আর মেডুলাতে লো ব্লাড প্রেশার কারণে আলটিমেটলি এখানে হাইপার একটা অসমোলারিটি তৈরি হচ্ছে ভাসা রেক্টার মাধ্যমে এবং ইউরিন কনসেন্ট্রেশন হচ্ছে। দেন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের যে কিডনি, এই কিডনি নিজে নিজেই তার ব্লাড প্রেশারটাকে অটো রেগুলেট করতে পারে, যার কারণে আমাদের সিস্টেমিক বিপির মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকলেও আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লোর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। এ কারণে আমাদের জিএফআরটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ওকে, নর্মাল মানুষের ক্ষেত্রে।